নমস্কার, নিউজ ইউএনআই এ আপনাদের স্বাগত জানাই। শুরু করছি হোক আওয়াজ, সঙ্গে মৌমিতা। আপনারা জানেন যে সামনেই রয়েছে 26-এর বিধানসভার নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কার্যত রাজনৈতিক ময়দানে জোর কদমে নেমে পড়েছে ঘাসফুল শিবির, অন্যদিকে পদ্মফুল শিবির। নানা রকমভাবে ময়দানে তারা পলিটিক্যাল বিভিন্ন রকমভাবে মিটিং, মিছিল এবং খবরের শিরোনামে রয়েছে এবং বিভিন্নভাবে তাদের যে কার্যক্রমগুলো কি কি রয়েছে, ভোটের ময়দানে কি কি পাখির চোখ হতে চলেছে সেগুলোকে তুলে ধরছেন। তাহলে বামেদের এবারে লক্ষ্য কি? কাস্তে হাতুড়ি লাল ঝান্ডা কি এবার কি ভোট বাক্সে প্রভাব ফেলতে পারবে? সেই বিষয় নিয়ে আজকে কথা বলে নেব আমাদের বাম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। নমস্কার স্যার, যে বিষয়টা থাকছে যে এবারে বামেদের কি প্রভাব, কারণ বুঝতেই পারছেন একদিকে যেমন রয়েছে অভয়াকাণ্ড, রয়েছে চাকরি খালাতির বিষয় রয়েছে, তেমনি অন্যদিকে ওয়াক অফ বিলও আছে। এই সবগুলোকে এক প্রকার প্রতিবন্ধকতাকে সরিয়ে রেখে বামেরা কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? কি মনে করেন আপনি? সবচাইতে বেশি করে যেটা আছে সেটা হচ্ছে মানুষের জীবন যন্ত্রণা, রুটি রুজির সমস্যা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এদেশে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জীবন ধারণের জন্য যে প্রয়োজন, সেই যে জিনিসপত্র, ভোগ্যপণ্য, তার মূল্যবৃদ্ধি ঘটেছে 190%। আর নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের গড় আয় বেড়েছে 0.4%। এটা আপনার ক্ষেত্রেও সত্য, আমার ক্ষেত্রেও সত্য। এই জীবন যন্ত্রণা সবচাইতে বড় ইস্যু। সবচাইতে বড় ইস্যু, কাজ নেই কোথাও। দিল্লির সরকারের বাজেট, রাজ্যের সরকারের বাজেট কোথাও কোনো কাজের সন্ধান দিতে পারেনি। সামগ্রিকভাবে এই দেশের শিল্প উৎপাদন মন্দার মুখে দাঁড়িয়ে, শিল্প উৎপাদনে পিছোচ্ছি আমরা এবং আমাদের দেশের বাজার যত বেশি করে বিদেশিদের কাছে খুলে দেওয়া হচ্ছে, আমেরিকান আধিপত্যবাদের কাছে যত বেশি করে আত্মসমর্পণ করা হচ্ছে, দিল্লির সরকার বাধা দিচ্ছে না, রাজ্যের সরকার, তার মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের শিল্পজাত পণ্য বাজার পাচ্ছে না, নতুন শিল্পের চাহিদা তৈরি হচ্ছে না, নতুন শিল্প নির্মিত হচ্ছে না, বেকারদের কাজ হচ্ছে না। 3 নম্বর প্রধান সমস্যা হচ্ছে বিদ্যুতের দাম রেকর্ড গতিতে বেড়েছে, ওষুধের দাম রেকর্ড গতিতে বেড়েছে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সব কিছুর দাম। আন্তর্জাতিক বাজারে যখন পেট্রোলের দাম গত 10 বছরের ভিতর সবচাইতে কম, তখন আমাদের দেশের বাজারে পেট্রোলের দাম সবচাইতে বেশি। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য সাধারণ মানুষের জীবন যন্ত্রণাকে কঠিন থেকে কঠিনতর করে তুলছে। এগুলোই প্রধান ইস্যু। প্রধান ইস্যুকে বাদ দিয়ে আপনি যাদের প্রস্তুতির কথা বললেন, তাদের প্রস্তুতির ইস্যু হচ্ছে ধর্ম। রামনবমীতে কত হিন্দু একজোট হতে পারবে সেটা হচ্ছে বিজেপির এজেন্ডা, আর রামনবমীতে মুসলমানরা তাদের রক্ষাকর্তা হবেন মমতা ব্যানার্জি, এটা হচ্ছে তার এজেন্ডা। মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করবেন, তাতে সমুদ্রে জগন্নাথ ভেসে আসবে। কোন ম্যাজিকে জানি না, ম্যাজিশিয়ান মমতা ব্যানার্জির ম্যাজিক প্রক্রিয়ায় হবে, ঘটবে এসব কথা। সেটা মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ডা। মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ডা জিনিসপত্রের দাম কমানো না, মমতা ব্যানার্জির নির্বাচনী এজেন্ডা বেকারদের কাজ দেওয়া না। এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, সমস্যা কি 26,000-এর? আদৌ না, সমস্যা 22 লক্ষের। আপনি যদি সুপ্রিম কোর্টের রায়টা দেখেন, তাহলে সুপ্রিম কোর্ট বলছে যে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই অস্বচ্ছতায় পূর্ণ। আচ্ছা, প্রক্রিয়া শুরু হলো কোথা থেকে? এসএসসি বিজ্ঞাপন করলো, আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনি অ্যাপ্লিকেশন করলেন এসএসসির কাছে, মানে এসএসসির সঙ্গে আপনার প্রক্রিয়া শুরু হয়ে গেল। এইবার সেই অ্যাপ্লিকেশন এসএসসি ছানবিন করবে, আপনাকে পরীক্ষায় বসতে বলবে, আপনি পরীক্ষায় বসলেন, পরীক্ষায় যদি উত্তীর্ণ হন আপনাকে ইন্টারভিউয়ে ডাকবে, আপনি ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউয়ে যদি পাস করেন আপনাকে কাউন্সিলিংয়ে ডাকবে, 1টা কাউন্সিলিং, 2টো কাউন্সিলিং, 8টা কাউন্সিলিং। এই এসএসসি করেছে। কে মাথার দিব্যি দিয়েছিল 8টা কাউন্সিলিং করার?
এখন বলছে 3 নম্বর কাউন্সিলিং পর্যন্ত যারা ছিলেন তারা সব ভ্যালিড। কিভাবে বলছেন? যদি তারাই সব ভ্যালিড হয় তাহলে 4র্থ কাউন্সিলিংটা করেছিলেন কেন? প্রয়োজন ছিল না তো। 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম কাউন্সিলিংটা করেছিলেন কেন? 3 অবধি যদি সব ভ্যালিড হয়ে যায় তাহলে তারপরের কাউন্সিলিংগুলো হয়েছিল কেন? হওয়ার তো প্রশ্ন ছিল না। তাহলে এই সরকার নিজের করা দুর্নীতির প্যাঁচে নিজে বরাবর বারবার জড়িয়ে পড়ছে এবং সেখান থেকে মুক্তির কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না বলে এই সরকারের অস্ত্র হচ্ছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। বিজেপির হিন্দুত্বের বিরুদ্ধে এই সরকারের 1 নম্বর স্লোগান হচ্ছে ইমাম মুয়াজ্জেমদের মিটিং করে সব মুসলমান ভোট সরকারের পক্ষে রাখো। কি উপকার করেছেন মুসলমানদের? কদিন আগে দেখলাম ববি হাকিম বলেছেন অনেক স্বপ্ন নিয়ে মমতা ব্যানার্জি আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। আরে বাবা, আলিয়া বিশ্ববিদ্যালয় তো তৈরি হয়েছে 2008-9 সালে। তখন তো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা ব্যানার্জি কোথায়? এই যে কুণাল ঘোষ, সে হঠাৎ করে দিলীপ ঘোষের বিয়ের সময় বললেন যে ওই ভদ্রমহিলা যাকে তিনি বিয়ে করেছেন তার সঙ্গে প্রেমটা হয়েছিল মমতা ব্যানার্জির বানানো ইকো পার্কে। আরে ইকো পার্ক মমতা ব্যানার্জি বানালো কোথায়? ইকো পার্ক তো গৌতম দেব বানিয়েছে। ফলে এরা এই যে অন্যের করা কাজগুলোকে চুরি করে নিজেদের সাফল্য বলে প্রচার করতে চাইছে কেন? একটাই কারণ, এরা নিজেরা কোনো কাজ করেনি। বামেদের এজেন্ডাটা কি? আমাদের এজেন্ডা মূল্যবৃদ্ধি, আমাদের এজেন্ডা রুটি রুজি, আমাদের এজেন্ডা সম্প্রীতি, আমাদের এজেন্ডা ধর্মের জায়গায় থাকবে, ধর্ম রাজনীতিতে প্রবেশ করবে না। আমাদের এজেন্ডা সমস্ত বেকার যুবক যুবতীর কাজ চাই। আমাদের এজেন্ডা প্রত্যেকের স্বচ্ছ রেশন কার্ড চাই। আমাদের এজেন্ডা ভোটকে প্রকৃত গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে হবে। আমাদের এজেন্ডা সমাজের সর্বক্ষেত্র থেকে ভয়ের বাতাবরণ নির্মূল করতে হবে। আপনি খেয়াল করলে দেখবেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ভবানীপুর থানা থেকে লকআপ থেকে কিছু মস্তান বের করেছিলেন। কেন বলুন তো? একটা মুখ্যমন্ত্রী একটা থানায় ঢুকে লকআপ থেকে মস্তান বের করছেন কেন? যদি সত্যি ওই মস্তানদের ছাড়াতে হয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিতেন আইসিকে আটকে রাখতে পারত। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে করলেন কেন? কারণ মুখ্যমন্ত্রী এই কাজটা জানেন, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে করলে, উনি অর্ডার দিলে আর ওরা বেরিয়ে গেলে সেটা তো বড় নিউজ না। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে করলে গোটা রাজ্যের সমাজ বিরোধীদের কাছে নিউজ হয়ে যাবে যে একটা সমাজ বিরোধীদের সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের সমাজ বিরোধীদের কাছে এই বার্তা দিতে চেয়েছিলেন। এইবার তারপর থেকে আপনি দেখুন যেখানে যত সমাজ বিরোধী কার্যকলাপ সব কিছুর সঙ্গে তৃণমূল জড়িত। যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেকটার সঙ্গে তৃণমূল নেতার আত্মীয় স্বজন জড়িত। যতগুলো জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে সবগুলো জায়গায় সেই বোমা বিস্ফোরণের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। যতগুলো জব কার্ড চুরি হয়েছে সব তৃণমূল জড়িত। যত আবাস যোজনা চুরি হয়েছে সব তৃণমূল জড়িত। এই চাকরি চুরির দুর্নীতিতে এখন নাম আসছে কালীঘাটের কাকুর। কে? লিপস অ্যান্ড বাউন্স। কার সংস্থা? তার মানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গোটা রাজ্যের চোর জোচ্চোর চিটিংবাজ সমাজ বিরোধীদের কাছে তৃণমূল কংগ্রেস এই বার্তা দিয়ে রাখলো আমরা তোমাদের লোক, কিংবা আমি তোমাদেরই লোক, মোর নাম এই বলে খ্যাত হোক। মমতা ব্যানার্জি খ্যাত হয়েছেন এই বলে। কিন্তু আপনি যে বিষয়টা বলছেন যে বিদ্যুতের দামটা বেড়েছে, এই বিষয়গুলো বলছেন, কিন্তু এই কদিন আগে শালবনীতে গিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তিনি বললেন যে আগে যেখানে দেখা যেত যে লোডশেডিং এর সরকার আর নেই দরকারে বলা হতো, মানে বামেদের সময় লোডশেডিংটা থাকতো, এখন সেই লোডশেডিং নেই, এখন কর্মসংস্থান আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হলো এবং একই সঙ্গে আর কোনোভাবে লোডশেডিং হবেই না। বেশ, কর্মসংস্থান আছে। আচ্ছা, মমতা ব্যানার্জি সরকারের বয়স কত? 14 বছর। 14 বছরে একটা ছবি দেখাতে পারবেন মমতা ব্যানার্জি একটা কারখানা ফিতে কেটে উদ্বোধন করেছেন? একটা নতুন চিমনি দেখাতে পারবেন গোটা পশ্চিমবাংলায় যেই চিমনি দিয়ে কালো ধোঁয়া আকাশে উড়েছে? একটা সিঙ্গেল ওয়ান পারবেন না। তাহলে কর্মসংস্থান আছে কোথায়? কর্মসংস্থান আছে সিন্ডিকেটে।
কর্মসংস্থান আছে বালি সাপ্লাইয়ে, পাথর সাপ্লাইয়ে। এই যে বালি সাপ্লাই, পাথর সাপ্লাই, সিন্ডিকেট, দালালি, কর্মসংস্থান আছে মদের দোকানে, প্রতি পঞ্চায়েতে একটা করে মদের দোকান। এই কর্মসংস্থানটা কি বাঙালির ভবিতব্য? এই কর্মসংস্থানটা কি বাঙালি চায়? দ্বিতীয়ত, মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন, বেশ, যেখানে উদ্বোধন করলেন সেখানে অনেক আগে একটা উদ্বোধন হয়েছিল, শিলান্যাস। কিসের? এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্পের। কে বানাবে? জিন্দাল গোষ্ঠী। কে গেছিলেন উদ্বোধন করতে? বুদ্ধদেব ভট্টাচার্য এবং রামবিলাস পাসওয়ান, সেই সময় কেন্দ্রীয় ইস্পাত দপ্তরের মন্ত্রী। ফেরার সময় বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িতে মাইন বিস্ফোরণ হয়েছিল। কত জমি দেওয়া হয়েছিল জিন্দালদের? 1400 একর। এই 1400 একর জমির উপরে জিন্দালরা এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প বানাবেন বলে বামফ্রন্ট সরকার তাদেরকে 1 টাকায় জমি দিয়েছিল। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে 10 বছরে জিন্দালরা সেখানে একটা ইট গাঁথতে পারেনি। কিন্তু না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আবারও সেখানে 2টো কারখানা হবে। শুনুন, যেটা হয়েছে সেটা জেনে নিন, তাহলে তো যেটা হবে সেটা বুঝতে সুবিধা হবে। বাবা খুব কালো হয়েছে, মা খুব কালো হয়েছে, ছেলে খুব ফর্সা হবে ভেবে তো লাভ নেই। সব কিছুতে একটা বিজ্ঞান আছে। সুতরাং এই যে 10 বছর ধরে জিন্দালরা হাজার চেষ্টা করলো যে জায়গাটা পাঁচিল দিয়ে ঘিরবে, পারলো না। শেষ পর্যন্ত 2019 সালের মে মাসের 19 তারিখে জিন্দালরা শালবনি ছেড়ে চলে গেল। কোথায় গেল? অন্ধ্রপ্রদেশের নেল্লোরে। এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্পের কাজ আপনি চলে যান অন্ধ্রপ্রদেশের নেল্লোরে হচ্ছে। এই সজ্জন জিন্দালরা করছে এই রাজ্যের 1400 একর জমি ছেড়ে দিয়ে সেখানে 900 সামথিং একরের উপরে সেই প্রজেক্ট চলছে। এবার মমতা ব্যানার্জি প্রতি বছর শিল্প সম্মেলন করছেন, জিন্দালদের কাছ থেকে জমি ফেরত চাইলেন। জিন্দালরা জমি ফেরত দিল না। আপনার মনে আছে গতবার স্পেন থেকে সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন ইস্পাত প্রকল্প করবেন ওই জমিতে। কি করে করবেন? জমি তো জিন্দালদের। আমি সেদিনই বলেছিলাম, ওই অ্যানাউন্সমেন্টের পরে যে সাংবাদিক আমার কাছে এসেছিলেন তাকেই বলেছিলেন সৌরভ গাঙ্গুলি 100 ভাগ ইচ্ছে থাকলেও তো করতে পারবেন না, কারণ জমিটা জিন্দালদের। তাহলে জমিটা জিন্দালদের হাতে রইল। এবার জিন্দালদের কাছ থেকে মমতা ব্যানার্জি যদি ওই জমি ফেরত চান, তাহলে জিন্দালরা ওই জমিতে যা ইনভেস্ট করেছে সেই টাকাটা মমতা ব্যানার্জিকে জিন্দালদের ফেরত দিতে হবে। ঠিক যে কারণে টাটা কোর্টে গেল, গিয়ে জিতলো সিঙ্গুরের জমি নিয়ে। টাটা কোর্টে গিয়ে তো জিতলো, এই সরকারের উপর ক্ষতিপূরণ সুপ্রিম কোর্ট ধার্য করলো। তো ঠিক একই রকম পরিস্থিতি জিন্দালদের ক্ষেত্রে হতো। তাহলে জিন্দালদের কাছ থেকে জমি ফেরত পাওয়া গেল না। তখন জিন্দালদেরকে শেষ শিল্প সম্মেলনে বোঝানো হলো, তাহলে অন্তত একটা শিল্প ওখানে তৈরির ঘোষণা আপনাদের করতে হবে, যেটা দিয়ে আমি 2026 পার করতে পারবো। ওখানে কিচ্ছু হবে না, হলেও জিন্দালরা করবে না। টাটাকে যারা তাড়িয়ে দেয় তাদের রাজ্যে কোনো বড় শিল্পপতি আসে না, কমন সেন্স। কিন্তু এই যে নাটকটা জিন্দালদের করতে হলো বা করতে হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে এই রাজ্যের রাজনৈতিক শক্তি তার সঙ্গে জিন্দালরা সংঘর্ষে যাবে না। কারণ জিন্দালদের তো এই রাজ্যে অন্য অনেক ইন্ডাস্ট্রি আছে, সেগুলো তো তাদের চালাতে হবে। মমতা ব্যানার্জি বলেছেন আগে শোনা যেত লোডশেডিংয়ের সরকার। হ্যাঁ, শোনা যেত কংগ্রেস সরকারের আমলে, 72 থেকে 77 সিদ্ধার্থ রায়ের সরকারের আমলে লোডশেডিংয়ের সরকার শোনা যেত। জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হলেন তখনও আমরা বিদ্যুৎ ঘাটতি রাজ্য, ঠিক কথাটা, তখনও লোডশেডিং হতো। কিন্তু জ্যোতি বসু কি করলেন? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা করলেন। জ্যোতি বসু কি করলেন? কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত করলেন, মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত করলেন। এই উত্তর 24 পরগনার টিটাগড়ে থার্মাল পাওয়ার প্ল্যান্ট হলো। অনেক বলতে পারি, বলছি না। এইগুলোর মধ্য দিয়ে 1977 সরকারেরও 1980 সালেই আমরা বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলাম, আর আমাদের লোডশেডিং হলো না। 1982 সাল থেকে আমরা বিদ্যুতে উদ্বৃত্ত হয়ে গেলাম, এবং বামফ্রন্ট সরকারের শেষ দিন পর্যন্ত আমরা বিদ্যুতে উদ্বৃত্ত রাজ্য।
এবার মমতা ব্যানার্জি এলেন। মমতা ব্যানার্জি আসার অ্যাডভান্টেজ হলো হচ্ছে নতুন শিল্প নেই। যদি টাটার সিঙ্গুরে মোটর গাড়ির কারখানা হতো তাহলে একা টাটা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতো সেই বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার ক্ষমতা ছিল না, যেসব বন্ধ হয়ে গেল। গোটা দুর্গাপুরের শিল্পাঞ্চল ফাঁকা হয়ে গেল। বিদ্যুতের আসল গ্রাহককে শিল্প, রাজ্য যে মুহূর্তে শিল্পবিহীন হয়ে গেল। মমতা ব্যানার্জি আসার পরে 81টা বড় মাঝারি শিল্প বন্ধ হলো। এখন সেই সংখ্যাটা 212। ওরা এই 55,000 বলতো আমাদের আমলে, ওগুলো সব গল্প কথা। 55,000 রেজিস্টার্ড কলকারখানা সারা ভারতবর্ষে নেই। আপনি এক্ষুনি ভারত সরকারের ইন্ডাস্ট্রির ওয়েবসাইটে যান, গিয়ে গোটা ভারতবর্ষে রেজিস্টার্ড কলকারখানা কত খুঁজুন, দেখবেন 4,800-900-র ভিতর সংখ্যাটা গোড়াগড়ি করছে। গোটা ভারতবর্ষে রেজিস্টার্ড কারখানা। আর ওরা আমাদের রাজ্যেই 55 লক্ষ কারখানা বন্ধ, 55 লক্ষ কারখানা বন্ধ বলে মানুষকে ভুল বুঝিয়েছে। 55 লক্ষ কলকারখানা কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না, কিন্তু ওরা সব বুঝিয়েছে। কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার, তারা ক্ষমতায় আসার পরে 2012 সালে তাদের এমএলএর প্রশ্নের উত্তরে জানালো যে আমাদের রাজ্যে বড় এবং মাঝারি কলকারখানা বন্ধ সংখ্যা হচ্ছে 12। আমি যদি ধরে নিই 12টাই বাম আমলে বন্ধ হয়েছে, তাহলে দা নাম্বার ওয়াজ 12। সেই নাম্বারটা ওই প্রশ্নের সময় কত হলো? 81। এখন কত? 212। আজকের ডেটে 212টা বড় এবং মাঝারি কলকারখানা বন্ধ আমাদের রাজ্যে। তাহলে বিদ্যুতের চাহিদা কোথায়? এই যে আপনি লোডশেডিং নেই দেখছেন আমার ঘরে, আপনার ঘরে, এটা আসলে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে না, এটা আসলে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে না বলে। বাম আমলে যা বিদ্যুৎ তৈরি করে গেছিল সেই বিদ্যুৎ ব্যবহারের জায়গা নেই এখন, যার জন্য এখন আজকে এই মুহূর্তে কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্পে মাত্র 2টো ইউনিট চলছে, বাকি 3টে ইউনিট বন্ধ। আপনি যান খোঁজ দিন গিয়ে। টিটাগড় থার্মাল পাওয়ার চলছেই না, পুরোটা বন্ধ করে রাখা হয়েছে, কারণ বিদ্যুৎ উৎপাদন করলে ভোক্তা নেই, কে ব্যবহার করবে বিদ্যুৎ? বক্রেশ্বরে এই কদিন আগে আমি খবর নিয়েছিলাম 4টে ইউনিট চলছিল, মোট 12টা ইউনিট চলতে পারে। তাহলে এই যে উৎপাদনের সুযোগ থাকা সত্ত্বেও আমি উৎপাদন করছি না, কেন করছি না? তার কারণ হচ্ছে ব্যবহার হবে না, খদ্দের নেই, ক্রেতা নেই। ঠিক এই কারণের জন্য মমতা ব্যানার্জির এই যে বিদ্যুৎ নিয়ে গালগপ্প, এই গালগপ্প সব আসলে ঢপের চপ। যে চপ উনি ভাজতে বলেন বেকার ছেলে মেয়েদেরকে, ওখানে কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। এটা সব হচ্ছে 2026-এর ভোটের আগে দেখানো। আপনি যে প্রসঙ্গটা বললেন যে ঢপের চপ ভাজতে বলেন বেকারদের প্রসঙ্গে এবার আসি। চাকরি হারারা আজও রাজপথেই রয়েছেন এবং এর জন্য দায়ী হচ্ছে বামেরা। কারণ বুঝতেই পারছেন যে প্রসঙ্গটা, যে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বারংবার খোঁচা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে তার জন্যই চাকরি হারারা চাকরি গেছে তাদের। এবং উনি এই শালবনির উদ্বোধন থেকেই বলেছেন যে আমরা চাকরি দিই আর বামেরা সেই চাকরি খায়। কি বলবেন? আচ্ছা, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, তারপর কি হরিশ সালভে, এরা সব বাম। এদেরকে তো মমতা ব্যানার্জি লাগিয়েছিলেন, তারা মামলাটা জিতলেন না কেন? এদের কাছে তো বিকাশ ভট্টাচার্য নস্যি বলেই আমরা জানতাম। তো সেই নস্যির কাছে এরা সব হেরে গেলেন কেন? আসল কথাটা যুক্তি। আমি শুরুতে বলেছি সুপ্রিম কোর্টের রায়টা খেয়াল করবেন। সুপ্রিম কোর্টের রায় কিন্তু 26,000-এর উপর না, সুপ্রিম কোর্টের রায় কিন্তু 22 লক্ষের উপর। বিকাশ ভট্টাচার্য কি করেছেন? 22 লক্ষে যারা আছেন তাদের ভিতর যাদের নাম প্যানেলে ছিল কিন্তু যারা চাকরি পাননি, তারা বিকাশ ভট্টাচার্যের কাছে এসেছেন মামলা করতে। তাই তাদের নাম তুমি প্যানেলে রেখেছিলে, বিকাশ ভট্টাচার্য তো রাখেননি। বিকাশ ভট্টাচার্য মামলাটা লড়তে পারলেন কেন? বিকাশ ভট্টাচার্য তো মামলাটা করেননি, মামলাটা করেছেন তারা। তাদের হয়ে বিকাশ ভট্টাচার্য মামলাটা লড়েছেন, ফিরদৌস স্বামী মামলাটা লড়েছেন, বিক্রম মামলাটা লড়েছে, সুদীপ্ত মামলাটা লড়েছে তাদের হয়ে। কিন্তু সুদীপ্ত বা বিক্রম, ফিরদৌস বা বিকাশবাবু তারা তো মামলাটা করেননি, মামলাটা তো করেছে এরা। তাহলে এরা কি ভিত্তিতে মামলা করেছে? আমাদের নাম প্যানেলে ছিল কিন্তু আমাদের নাম জাম্প করে প্যানেলের নিচের দিকে থাকা লোককে চাকরি দেওয়া হয়েছে।
আপনার মনে আছে প্রথম চাকরি গেছিল অঙ্কিতা অধিকারীর, পরেশ অধিকারীর মেয়ের। মামলাটাকে করেছিল ববিতা বর্মন, যার নাম প্যানেলে 1 নম্বরে ছিল। তাকে জাম্প করে অঙ্কিতা অধিকারীকে চাকরি দেওয়া হয়েছিল। কেন দিয়েছিলে তুমি? বিকাশ ভট্টাচার্য দিয়েছিলে তো তুমি। তা তুমি বলছো তুমি চাকরি দাও, কিভাবে দাও? দেওয়া হচ্ছে প্যানেলের 1 নম্বরকে মাইনাস করে প্যানেলের 10 নম্বরকে তুলে এনে। দেওয়া হচ্ছে পরীক্ষা দেয়নি, সাদা খাতা জমা দিয়েছে তাকে। দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশনই করেনি, তৃণমূলকে 10 লাখ দিয়েছে, 12 লাখ দিয়েছে, 16 লাখ দিয়েছে তাকে। এই তো তোমার চাকরি দেওয়া। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি সংবিধান সম্মত? এই প্রক্রিয়াটা কি আইনসম্মত? উত্তর না। তাহলে একজন আইনজীবীর কাজ কি? আইনকে প্রতিষ্ঠিত করা। বিকাশ ভট্টাচার্য তার কাছে যারা এসেছেন তাদের হয়ে মামলা লড়ে আইনকে প্রতিষ্ঠিত করেছেন। আর তুমি পশ্চিমবাংলার জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি করের টাকা ব্যবহার করেছ কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি সহ, কি রহতগি একজন আছে, সালভে একজন আছে, এদের পেছনে, যারা তোমাকে বাঁচাতে পারেনি। উল্টে আমাদের করের টাকাটা গেছে। তোমার তো কোনো সমস্যাই হতো না যখন হাইকোর্টে তখন বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি যখন সিবিআই তদন্তের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সংখ্যাকে টেন্টেড বললেন, তুমি সেটা মেনে নিতে, তাদের ছাঁটাই করে দিতে, সেই জায়গায় নতুন লোক নিতে প্যানেল থেকে, কোনো সমস্যা ছিল না। তুমি তা না করলে ডিভিশন বেঞ্চে গেলে। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো, তুমি সুপ্রিম কোর্টে গেলে। এই সময়ের ভিতর ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার তোমাকে বলল, মানে এসএসসিকে বলল যে আপনারা যোগ্য অযোগ্যদের আলাদা করে দিন। একটা প্রক্রিয়া হয়েছে, প্রক্রিয়ায় কিছু অস্বচ্ছতা ধরা পড়েছে, সিবিআই তদন্তে সেই অস্বচ্ছতা প্রমাণিত। তো অস্বচ্ছতা যখন প্রমাণিত, তখন কে কে অস্বচ্ছভাবে নিয়োজিত হয়েছে আর কে কে স্বচ্ছভাবে নিয়োজিত হয়েছে এটা আলাদা করে দিন। যারা স্বচ্ছভাবে নিয়োজিত হয়েছে তারা থাকবে, যারা অস্বচ্ছভাবে নিয়োজিত হয়েছে তারা চলে যাবে। হাইকোর্ট 2 বছর সময় দিয়েছে, সুপ্রিম কোর্ট 1 বছর সময় দিয়েছে। তুমি এসএসসি দাওনি। এসএসসি কি দেয়নি? এসএসসিকে মুখ্যমন্ত্রী দিতে দেননি। কেন মুখ্যমন্ত্রী দিতে দেননি? কারণ অস্বচ্ছভাবে যারা কাজ পেয়েছে তারা সবাই তৃণমূলকে টাকা দিয়েছে। এই যে আজও বলছে 21শে এপ্রিল ব্রাত্য বসু বললেন যোগ্য অযোগ্যের তালিকা বের করে দেবেন। ব্রাত্য বসু কি পারতেন বের করতে? উত্তর হ্যাঁ। এসএসসি চেয়ারম্যান কি পারেন বের করতে? উত্তর হ্যাঁ। করলেন না তার কারণ যে মুহূর্তে উনি ওটা বের করবেন সেই মুহূর্তে ঠিক হয়ে যাবে আপনি যোগ্য, আমি অযোগ্য। আচ্ছা, এবার আমি অযোগ্য, আমি চাকরিটা পেলাম কি করে? আমি চাকরিটা পেলাম সুতপার কাছে 12 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, সুতপা আমার থেকে 12 লক্ষ টাকা নিয়ে কাকে কি করলো? নিজে 1 লক্ষ টাকা লেখে 11 লক্ষ টাকা তৃণমূলের ব্লক সভাপতিকে দিল। তৃণমূলের ব্লক সভাপতি কি করলো? নিজে 2 লক্ষ টাকা রেখে 9 লক্ষ টাকা কালীঘাটের কাকুকে দিল। কালীঘাটের কাকু কি করলো? লিপস অ্যান্ড বাউন্সকে দিল। যে মুহূর্তে আমি অযোগ্য সেই মুহূর্তে আপনার মতো কোনো সাংবাদিক আমার কাছে ক্যামেরা নিয়ে এলে আমি তো এটা বলে দেবো। এখন যেহেতু আমি যোগ্য আর অযোগ্য দুটোর মধ্যে আছি, আমি অযোগ্য এটা ফিক্স না, আমি এই দুটোর মধ্যে আছি এখন। তাহলে এখন অবধি আমার ন্যূনতম আশা আছে কোনোভাবে যদি বেঁচে যাই। একদলকে নাকি আবার বিজেপি বলছে যে বিজেপির সরকার যদি রাজ্যে আসে তাহলে সুপ্রিম কোর্টের রায় বদলে দেবে। মূর্খ নাকি? সুপ্রিম কোর্টের রায় বদলানো যায়? সরকার বদলাতে পারে? বিচারপতিকে ইমপিচমেন্ট করতে পারে পার্লামেন্টে, রায় বদলাতে পারে। আজ অবধি কোনো সরকার পেরেছে সুপ্রিম কোর্টের রায় বদলাতে? মমতা ব্যানার্জির সরকার বলছে রিভিউ পিটিশনে যাবে। রিভিউ পিটিশন হয়? রিভিউ পিটিশন কাকে বলে? একটা গোটা রায় হলো, এক্ষেত্রে 41 পাতার, তার ভিতর 13 পাতার দ্বিতীয় প্যারাগ্রাফটা আমার পছন্দ না, আমি সেটা রিভিউ করার আবেদন জানাচ্ছি। 17 পাতার তৃতীয় পরিচ্ছেদটা পছন্দ না, আমি সেটা রিভিউ করার আবেদন জানাচ্ছি। রিভিউ মানে কি? আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন 10টা সাবজেক্টে, আপনার মনে হয়েছে আপনি ভূগোলের নাম্বারটা যা আপনার এক্সপেক্টেড তার কম পেয়েছেন, আপনি ভূগোলের নাম্বারটা রিভিউ করতে দেবেন। আপনি কি আপনার গোটা সব রিভিউ করতে দেন? রিভিউ ওটা হয় না তো, আর দিলেও কি মেনে নেবে? নেবে না তো।
তাহলে কোনো একটা পার্টিকুলার জায়গায় আপনার মনে হচ্ছে অস্বচ্ছ আছে, তাহলে সরকারের যদি সেটা মনে হতো তাহলে সেটার উপর রিভিউ দাবি করতে পারতো। কিন্তু সরকার কি করলো? সরকার সুপ্রিম কোর্টের সময় চাইল, বললো আমরা রায় মেনে নিচ্ছি, কিন্তু এই মুহূর্তে এত শিক্ষক চলে গেলে স্কুল শিক্ষা চালানো যাবে না, 31শে ডিসেম্বর পর্যন্ত এদের কাজ করবার সুযোগ দেওয়া হোক, 31শে ডিসেম্বরের ভিতর আমরা পুরো প্রক্রিয়াটা নতুন করে সম্পন্ন করব। হোয়াট ডাজ মিন? পুরনো প্রক্রিয়াটা পুরো বাতিল। পুরো প্রক্রিয়াটা নতুন করে সম্পন্ন করব মানে কি? মানে পুরনো প্রক্রিয়াটা পুরো বাতিল। তাহলে সরকার মেনে নিল পুরনো প্রক্রিয়াটা পুরো বাতিল। তাহলে একবার যে সরকার মেনে নিল পুরনো প্রক্রিয়াটা পুরো বাতিল, হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে, সেইটা বিজেপির সরকার এলে পরে হলফনামাটা বাতিল হয়ে যাবে? এ হয় কখনো? সরকার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। পার্টি কামস, পার্টি গোজ, বাট গভর্নমেন্ট ইজ এ প্রসেস, ইটস অ্যান ইনস্টিটিউশন। কে বোঝাবে বিজেপির মূর্খদের? আর আমার দুর্ভাগ্য, আমার যে যোগ্য ভাই বোনেরা চাকরি পেয়েছেন, পেয়ে হারিয়েছেন, তাদের কেউ কেউ বিজেপির এই প্রচারে প্রভাবিত হচ্ছেন। আমরা এদের বিনয়ের সাথে বলতে চাই, বাম আমলেও এসএসসির পরীক্ষা হয়েছে, বছর বছর দুর্গাপূজা হতো, বছর বছর ঈদ হতো, বছর বছর এসএসসি হতো, বছর বছর টেট হতো। একটা বারের জন্য এই প্রশ্ন এসেছে, একটা বারের জন্য, এই সিঙ্গেল টাইম একজন গেছে কোর্টের কাছে? এত তো চাকরি হয়েছে, সিপিএম পেয়েছে, তৃণমূল পেয়েছে, বিজেপি পেয়েছে, কংগ্রেস পেয়েছে, কিছু করে না পেয়েছে, এত তো চাকরি পেয়েছে। আপনার পাড়াতেও দেখবেন বাম আমলে পেয়েছে, আমার পাড়াতেও দেখবেন, সুতপার পাড়াতেও দেখবেন, সবার পাড়াতে এইরকম 10টা 20টা 50টা লোক খুঁজে পাওয়া যাবে। কোনোদিন এরম অভিযোগ শোনা গেছে? আজকে শোনা যাচ্ছে। আমি এই যোগ্য ভাই বোনেদের বলবো, আপনাকে বুঝতে হবে ব্যাপারটা, যে এই দুর্নীতিটা সিস্টেমের মধ্যেই দুর্নীতিটাকে জায়গা করে দিয়েছে তৃণমূল। সুতরাং সিস্টেমের মধ্যে যখন একটা রাজনৈতিক শক্তি একটা দুর্নীতিকে জায়গা করে দেয়, তখন অরাজনৈতিক লড়াই দিয়ে তার সমাধান হয় না, আপনাকে রাজনৈতিক লড়াইয়ে আসতে হবে। তৃণমূলের বিরুদ্ধে, আর তৃণমূল যাদের কথায়, যাদের পরামর্শে, যাদের মদতে এই কাজগুলো করেছে, সেই বিজেপির বিরুদ্ধে আপনি যদি রাজনৈতিক লড়াইয়ে না আসেন, কি হবে? আপনি হই হই করে বিজেপিকে ভোট দিতে পারেন, তা আপনার জীবনের সমস্যার সমাধান হবে না, আপনি চাকরি পাবেন না। চাকরি দেওয়ার, এসএসসিতে টেটে চাকরি দেওয়ার রাস্তা বামফ্রন্ট দেখিয়েছে, সিপিআইএম দেখিয়েছে, তৃণমূলও দেখায়নি, বিজেপিও দেখায়নি। এবার যে প্রসঙ্গটা আসবো, ওয়াক অফ বিল নিয়ে। আপনি কিছুক্ষণ আগেই বললেন, প্রথমেই বলেছেন যে শুধুমাত্র যে হিন্দুদের নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, হিন্দু আর মুসলিম, এই হচ্ছে দুই ফুলের, ওরা ঘাস ফুল আর পদ্ম ফুল, দুই ফুলের হচ্ছে এই মূলত কাজ। এই যে ওয়াক অফ বিলের বিষয়টা হলো, এবং সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার ঠিক করেছেন মে মাসে তিনি এবার মুর্শিদাবাদ যাবেন। যেটা ভাবনা চিন্তা বারংবার হচ্ছিল যে তিনি কেন এখনো পর্যন্ত মুর্শিদাবাদ যাচ্ছেন না, এবং নিহতদের তিনি 10 লক্ষ টাকা করে দেবেন বলেও ঘোষণা করেছেন। তাহলে কি এই শুধুমাত্র পাশে আছি, পাশে থাকা, এটাই করেন? প্রথম কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী জানেন ওয়াকফ কি? মুখ্যমন্ত্রী জানেন তার দলের কতজন নেতা, কতজন এমএলএ কত সম্পত্তি বেআইনিভাবে জবরদখল করে রেখেছে? জানেন না, অথবা জেনেও চুপ করে আছেন। ওয়াকফ আসলে কি? 3 ধরনের ওয়াকফ হয়। এই যে পণ্ডিতগুলো যায় না টিভিতে, কেউ কিচ্ছু জানে না, কিচ্ছু পড়াশোনা করে না। 3 ধরনের ওয়াকফ হয়। যেমন হিন্দুদের দেবোত্তর সম্পত্তি, তেমন ধরুন আমি ইসলাম ধর্মাবলম্বী একজন মানুষ, আমি আমার কিছু সম্পত্তি ওয়াকফকে দান করে দিলাম, নিঃশর্ত আল্লাহর প্রতি নিবেদন করে দিলাম, এবং আমার কোনো প্রতিনিধি ওখানে আমি রাখলাম না। সেই ওয়াকফের যে ট্রাস্ট আছে, তারা যাকে খুশি মনে করবে, যেভাবে খুশি মনে করবে, আল্লাহর উদ্দেশ্যে সেই জমি ব্যবহার করবে, সেবামূলক কাজে, মসজিদ বানাতে, দরগা বানাতে। 2, আমি দান করলাম,
কিন্তু আমি মুতুয়ালি নিয়োগ করে দিলাম। মুতুয়ালি মানে যে তার রক্ষণাবেক্ষণ করবে। আমি দান করলাম, ওটা আল্লাহর জন্য কাজেই ব্যবহৃত হবে, ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হবে, কিন্তু আমি মুতুয়ালি নির্ধারণ করে দিলাম আপনাকে। আপনি মুতুয়ালি হিসাবে ওটা কিসে ব্যবহৃত হবে সেটা ঠিক করবেন। 3, আমি দান করলাম, আমি মুতুয়ালি নিয়োগ করলাম কিংবা করলাম না, কিন্তু আমি শর্ত দিলাম। কি? আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা যতদিন বেঁচে থাকবে ততদিন এই সম্পত্তি থেকে যা আয় হবে তা দিয়ে তাদের রক্ষণাবেক্ষণ হবে। তারা মারা গেলে পরে তারপরে আর আমার পরিবারের ভবিষ্যৎ উত্তরসূরিদের এর উপর কোনো অধিকার থাকবে না। এই 3 ধরনের ওয়াকফ হয় গোটা ভারতবর্ষে। এই 3 ধরনের ওয়াকফ মিলে ওয়াকফের হাতে থাকা সম্পত্তির পরিমাণ 9.4 লক্ষ একর জমি। আমি অন্য প্রপার্টিগুলো বলছি না, অন্য প্রপার্টিগুলোর হিসেব সেভাবে পাওয়া যায় না, জমিতে আপনি বলছি 9.4 লক্ষ একর জমি। আপনি জানেন কেবলমাত্র তামিলনাড়ু, কর্ণাটক এবং তেলেঙ্গানায় যে হিন্দু মন্দিরগুলো আছে তাদের হাতে থাকা মোট জমির পরিমাণ 10 লক্ষ একর, আর গোটা ওয়াকফ গোটা ভারতবর্ষে 9.4 লক্ষ একর। আপনি জানেন পুরীর যে জগন্নাথ মন্দির তাদের হাতে থাকা জমির পরিমাণ 60,000 একর। এরকম আমি আরো অজস্র বলতে পারি। আমাকে যদি বলেন আমি বলবো যেমন ওয়াকফে সরকারের প্রতিনিধি থাকবে তেমন বাকি সব ধর্মীয় প্রতিষ্ঠানেও সরকারের প্রতিনিধি, এবং কম্পালসারিলি সে অন্য ধর্মাবলম্বী হবে। আচ্ছা, মানে যেটা সংশোধনী বিলে যেটা বলা হয়েছে সেটার সঙ্গে আপনি একমত তাহলে? আমি বলছি এরা বলছে কি খালি ওয়াকফে অমুসলিম প্রতিনিধি থাকবে। ঠিক আছে, বেশ তো থাকুক। তাহলে তুমি একই সাথে করো পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দু, সে খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, প্রতিনিধি থাকবে, অন্য ধর্মের প্রতিনিধি থাকবে। করো এটা। কারণ এই যে সমস্ত সম্পত্তি মন্দিরগুলোর, এগুলো কার আসলে? আমার আপনার মতো সাধারণ ধর্মবিশ্বাসী জনগণের দেওয়া টাকা। তাহলে সরকার তো সাধারণ মানুষের, তাহলে সাধারণ মানুষের টাকায় যে সম্পত্তি গড়ে উঠেছে, আমি কোনোটার দখল নিতে বলছি না সরকারকে, কিন্তু সেটার ব্যবহার কেন কিছু নির্দিষ্ট ট্রাস্টের লোকের দ্বারা নির্বাহিত হবে? আমি বলছি জগন্নাথ মন্দিরের 60,000 একর জমি, জগন্নাথ মন্দিরের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্ট এবং তার সঙ্গে সরকারের দেওয়া প্রতিনিধি তারা মিলে ঠিক করুক। জগন্নাথের নামে বিশ্ববিদ্যালয় হোক, জগন্নাথের নামে হাসপাতাল হোক, জগন্নাথের নামে আপনার কি বলে শিশু শিক্ষা কেন্দ্র হোক, বালিকা আবাসন কেন্দ্র হোক, বৃদ্ধাশ্রম হোক বিনা পয়সায়। একইভাবে তিরুপতি মন্দিরের যা আছে সেখানে তিরুপতির নামে একই জিনিস হোক। একই সঙ্গে নাখোদা মসজিদের নামে যা আছে সেখানেও একইভাবে তাদের নামে বিশ্ববিদ্যালয় হোক, চিকিৎসা কেন্দ্র হোক। অর্থাৎ এই সব সম্পত্তির মালিকানা আসলে কটা লোক ধর্মের নামে ভণ্ডামি করে যাবে আর তাদের উত্তরপুরুষরা ব্যবহার করবে, তার বদলে যেহেতু তা গোটা ভারতবর্ষের সাধারণ মানুষের দানে গড়ে উঠেছে, তা গোটা ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থে ব্যবহৃত হবে, ধর্মবিশ্বাসকে আঘাত না করে। হোক না জগন্নাথের নামেই হোক। আমি তো বলছি না জগন্নাথ মন্দিরের সম্পত্তি দখল করে তুমি বিজু পট্টনায়কের নামে করো, কিংবা তার আগের কংগ্রেসের মুখ্যমন্ত্রীর নামে করো, কিংবা এখনকার বিজেপির মুখ্যমন্ত্রীর নামে করো, দরকার নেই। জগন্নাথের নামেই হোক, বলরামের নামেই হোক, সুভদ্রার নামেই হোক, কি অসুবিধে আছে? মানুষের কাজে লাগুক। মানুষের দানে যে সম্পদ গড়ে উঠেছে, আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে মানুষের দানে গড়ে ওঠা সম্পদ মুষ্টিমেয় লোক ভোগ করছে আর সরকার তাকে মদত দিচ্ছে। সরকার যদি একই সঙ্গে ওয়াকফ আইনের সাথে সাথে হিন্দু মন্দিরের ট্রাস্টি আইন, শিখ গুরুদ্বারার ট্রাস্টি আইন, খ্রিস্টান গির্জা বা উপাসনালয়ের ট্রাস্টি আইন একই জিনিস করত, অন্তত আমি মেনে নিতাম।
তা না তুমি বেছে বেছে ওয়াকফে করলে কেন? কারণ তুমি ভোটের আগে হিন্দু মুসলমানকে এজেন্ডা করতে চাও। তোমার কাছে শিখ খ্রিস্টান ফ্যাক্টর না, তোমার কাছে ফ্যাক্টর হচ্ছে হিন্দু ভোটকে এক করা আর মুসলমানকে বিদ্বেষের মুখে দাঁড় করানো। এক মিনিট, আপনি যদি এটা বলেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বারংবার এটা বলছেন যে আমি ওয়াক অফদের বিরোধিতা করেছি, এবং একই সঙ্গে উনি এটা বলেছেন যে আপনারা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য এই রাজ্য একেবারে সেফ জায়গা, কিন্তু আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জির দপ্তরের মন্ত্রী তো ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে, সেটা মমতা ব্যানার্জি আগে উদ্ধার করুন। দুই, মমতা ব্যানার্জি এই কথা বলছেন, মমতা ব্যানার্জির দল প্রথম ওয়াকফের ট্রাস্ট, সেই ট্রাস্টে মুসলমান ছাড়া অমুসলমানকে ঢুকিয়ে রেখে দিয়েছে। সেই ট্রাস্টের নাম কোন কোন মুসলিম প্রতিনিধি আছে আমি আপনাকে দেখাতে পারি, যদি একটু সময় দেন আমায়, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। 3 নম্বর কথা হচ্ছে মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে কি করেছেন। মমতা ব্যানার্জির দলের প্রতিনিধিরা যখন এটা ভোট হলো রাজ্যসভায়, তার 3 জন মেম্বার ভোট দিতে গেলেন না কেন? লোকসভায় 3 জন মেম্বার ভোট দিলেন না, রাজ্যসভায় 2 জন মেম্বার ভোট দিলেন না কেন? কোথায় ছিলেন শতাব্দী রায়? কোথায় ছিলেন ওই জগদীশচন্দ্র বসুনিয়া? কোথায় ছিলেন দেব? বিরুদ্ধে ভোট দিলেন না কেন? রাজ্যসভায় বিরুদ্ধে ভোট দিলেন না কেন? তাহলে আপনি মুসলমান জনসাধারণকে বলছেন আমি এটার বিরুদ্ধে, আর আপনার দল কার্যত এই বিলকে আইনে পরিণত হতে সাহায্য করছে। আপনি কি মনে করেন এই দ্বিচারিতা করে সাধারণ মুসলমান মানুষের কাছে আপনি পার পেয়ে যাবেন? এত সোজা পার পাবেন না, পাওয়া যায় না এভাবে। পরিষ্কার করে বলতে হবে। আমাদের তো পরিষ্কার কথা, হ্যাঁ আমি ধর্ম মানি না, কিন্তু আমি আবার বলছি ধর্মের সাথে আমার কোনো ঝগড়া নেই। আমার ঝগড়া ধর্মকে রাজনীতিতে ব্যবহারের সাথে। যিনি ধর্মপ্রাণ মুসলমান যান নামাজ পড়ুন, ধর্মপ্রাণ হিন্দু যান মন্দিরে গিয়ে প্রার্থনা করুন, প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ব্রত উচ্চারণ করুন। আমার ঠাকুমাও তো করতেন, এই বাড়িতেই তো আমি দেখেছি। ধর্মপ্রাণ শিখ যান, ধর্মপ্রাণ খ্রিস্টান যান, রোববারে গিয়ে উপাসনা করুন। কে বারণ করেছে? কোথায় বাধা? ধর্মের সঙ্গে কমিউনিস্টদের কোনো বিরোধ নেই। কমিউনিস্টদের বিরোধ ধর্মকে রাজনীতিতে ব্যবহারের সাথে। আর এই রাজনীতিতে ধর্মের ব্যবহার ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করেছে, বাংলাদেশকে দ্বিখণ্ডিত করেছে। আজকে ভারতবর্ষের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বাংলায়, যে চেহারায় যে চরিত্রে দুটো প্রধান রাজনৈতিক দলের হাতে গিয়ে পড়ছে, যে আকার নিচ্ছে, যে উগ্রতা, যে হিংস্রতার জন্ম দিচ্ছে, যে কে বলুন তো কৌশল্যার আতুর ঘরে উঁকি মেরেছিল যে রাম ঠিক ওইখানটায় জন্মেছে জেনে গেল? কে উঁকিটা মেরেছিল আতুর ঘরে? সব যাওদের পুরাণে লেখা আছে, সেসব পড়লে পরে রামের জন্ম 7000 বছরের বেশি সময় আগে, ওদের পুরাণ অনুযায়ী। তখন কৌশল্যার আতুর ঘরে উঁকি মেরে রামের ওই 2.5 স্কোয়ার ফুট জায়গার মধ্যে রাম জন্মেছিল, এটা কে ঠিক করলো? হয়ে গেল তাই নিয়ে একটা রাম মন্দির। এবং সে মন্দির হওয়ার সময় তার প্রধান পুরোহিত কি রংবাজি বলল, এরপর থেকে কারো অসুখ বিসুখ হলে হাসপাতালে যাওয়ার দরকারই হবে না, রাম মন্দিরে এলে পরেই তার অসুখ বিসুখ সেরে যাবে। আর সে নিজে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে গেল, দুর্ভাগ্যজনকভাবে মারা গেল। এবং তারপরে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে নৌকো করে তাকে নিয়ে গিয়ে সেই নৌকোর থেকে ঠেলে জলে ফেলে দেওয়া হলো। বলা হলো এটা নাকি জল সমাধি। মরণ তোর ওই জল সমাধির মুখে লাথি। একটা মৃত মানুষকে রাম মন্দিরের প্রধান পুরোহিতকে সম্মান দান? আরে তুই তো ধর্ম করিস, আমি করি না, তুই রাম মন্দিরের প্রধান পুরোহিতকে এই সম্মান দিবি তার জীবনাবসানের পরে? আর এদিকে সব বাহিনী গেরুয়া পতাকা লাগিয়ে রামনবমী, রামনবমীর দিনে রাম জন্মেছিল, এটাই বা কে ঠিক করলো? জন্মতিথি তো নেই কোনো, বা জন্ম তারিখটা কি আদৌ? আরে তখন কি তিথি নক্ষত্র ছিল? তিথি নক্ষত্রের গণনা কি 7000 বছর আগে ছিল?
তার তো কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না যে তিথি নক্ষত্র এই গণনাগুলোর সিস্টেম, এই সিস্টেমটা তো তার পরের আবিষ্কার। তাহলে সে নবমীর দিন জন্মেছে না দশমীর দিন জন্মেছে, মানে আজকের নবমী বা দশমীর হিসেবে কি করে বোঝা যাবে? এমনকি আপনি যদি জেমিনিতে প্রশ্ন করেন, এআইতে প্রশ্ন করেন, তাদের কাছে দশরথ বলে কোনো চরিত্র নেই। তাদের কাছে কোশল রাজা আছে, কোশল বলে একটা রাজ্য আছে। দশরথ বলে কোনো চরিত্র নেই জেমিনির কাছে, এআই এর কাছে। ফলে আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে আসলে আমাদের মহাকবিরা, বাল্মীকি হোক, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস হোক, আমাদের মহাকবিরা তারা অনেক মহৎ সৃষ্টি করে গেছেন। আপনি বিশ্বাস করুন, আমি রামায়ণ তাড়িয়ে তাড়িয়ে পড়তে ভালোবাসি। এক সময় আমার ঠাকুমা, তখন আমাদের মাটির ঘর, আমার ঠাকুমার কোলে শুয়ে আমি আমার ঠাকুমাকে রামায়ণ শোনাতাম বই ছাড়া। প্রায় গোটা রামায়ণ মুখস্থ ছিল আমার। আমি মহাভারত, আপনি আমার লাইব্রেরিতে চলুন, মহাভারতের উপর আমার যা কালেকশন আছে, এত কালেকশন আপনি কোনো এই ধর্মপ্রাণ বিজেপি নেতার বাড়িতে দেখাতে পারবেন না, কারুকে দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলছি। আমাদের মহাকবিরা এগুলো সৃষ্টি করেছিলেন। কিন্তু কিভাবে হয় সৃষ্টি? সৃষ্টির নিয়মই হচ্ছে, আমি একটা কিছু দেখলাম, ধরুন এই যে আপনার সঙ্গে ক্যামেরাম্যান এসছে সুতপা, আমি ওকে দেখলাম, এবার ধরুন ওর চোখটা দেখে আমার ভিতরে একটা কল্পনা এলো। ফর উদাহরণ, ভাইজ না, তোর চোখ দেখে আমার ভিতরে কোনো কল্পনা এসছে, এইবার সেটাকে আমি একটা কবিতায় জায়গা দেব। তাহলে ওর চোখ দেখে কল্পনাটা এসছে, এটা বাস্তব, মানে ওর চোখটা বাস্তব, বাকিটা কিন্তু আমার কল্পনা, তাই তো? এইটা মিলে একটা কবিতা তৈরি হবে। কিংবা আমি ওকে নিয়ে একটা গল্প লিখবো, ওকে জিজ্ঞেস করলাম তোর বাড়ি কোথায়, কোথায় থাকিস, কী হয়েছিস, কী করে বড় হয়েছিস, কোন স্কুলে পড়তিস, সেই স্কুলের চেহারা কেমন ছিল, এটসেট্রা ফেটসেট্রা, 5টা কোশ্চেন ওকে করলাম, করে একটা ক্যারেক্টার দাঁড় করালাম, এবার সেই গল্পের ক্যারেক্টার ওকে করে দিলাম। তাহলে ওর থেকে এগুলো শোনাটা বাস্তব, বাকিটা তো আমার কল্পনা। ঠিক একই রকমভাবে রামায়ণ, মহাভারত সহ, ইলিয়াড, ওডিসি সহ সমস্ত মহাকাব্য, তাতে একটা বাস্তব আছে, অবশ্যই আছে। রাজা রাজায় যুদ্ধ বাস্তব তো, সে আমলে তো রাজা রাজায় যুদ্ধ হতো। এখন সেই রাজার নাম রাম আর রাবণ ছিল কিনা স্বতন্ত্র প্রশ্ন, কিন্তু রাজা রাজায় যুদ্ধটা বাস্তব। এবার সেই দুটো রাজার নাম আমি দিয়ে দিলাম রাম আর রাবণ আমার কল্পনায়। আপনি যখন কল্পনার প্রসঙ্গটা বলছেন, তাহলে এই কিছুদিন আগেই যে দীঘার মানে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব নাকি নিচে সমুদ্র তীরে উঠে এলেন, এটাও কি তাহলে কল্পনা মনে করেন, বা এটাও ম্যাজিক? এটা তো ঢপবাজি, এটা ঢপবাজি, ঠিক আছে? এই যে কল্পনার যুগটা তখন ছিল, এখন তো সব কল্পনা করলে চলবে না, এখন কল্পনাকে বাস্তব নির্ভর হতে হবে, নাহলে সে গল্প কেউ পড়বে না। ফলে এইভাবেই তো গল্প তৈরি হয়। ঠিক একইভাবে রামায়ণ তৈরি হয়েছে। কিন্তু আসলে রামায়ণ কি? এই যে আমাদের মুনি ঋষিরা করেছেন, সেই মুনি ঋষিদের তো জ্ঞান ছিল। আমার মতো তারা বিজ্ঞান পড়েননি ঠিক, কিন্তু তাদের তো একটা জ্ঞান ছিল, তাদের তো একটা মেধা ছিল। সেই মেধা না থাকলে তো এই মহাকাব্য রচিত হয় না। তাহলে সেই যে মেধা শক্তি, সেই মেধা শক্তি দিয়ে আসলে কি তৈরি হয়েছিল? আসলে তৈরি হয়েছিল ভারতবর্ষে কৃষি বিকাশের ইতিহাস। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের কিন্তু একটা রাম না, আমাদের 3টে রাম। ভালো করে খেয়াল করুন সময়কালটা, রচনাকালটা। আপনি দেখুন আমাদের প্রথম রাম দাশরথী রাম, দাশরথী রাম। সে তীরধনুক নিয়ে কি করছে? তারকাকে বধ করছে, শূর্পণখাকে নাক কান কেটে দিচ্ছে, শূর্পণখা পালিয়ে যাচ্ছে। আচ্ছা, শূর্পণখা পালিয়ে যাচ্ছে মানে কোথার থেকে পালিয়ে যাচ্ছে? এখন যদি আমি, আপনারা এমন কিছু করলেন যার জন্য আমি পালিয়ে যাই, তার মানে আমি আমার ঘর থেকে পালালাম হবে তো? তাহলে শূর্পণখাও যে পালাচ্ছে, শূর্পণখা একটা নির্দিষ্ট এলাকা থেকে পালাচ্ছে, তারকা একটা নির্দিষ্ট এলাকা থেকে পালাচ্ছে। মানে যে এলাকাটায় তারকার বসবাস ছিল সেই এলাকাটা থেকে তারকা পালাচ্ছে, মানে সেই এলাকাটায় আর তারকার বসবাস থাকছে না। এবার তারকাকে একটা অনার্য নারী হিসাবে কল্পনা করুন, রাক্ষসী না ভেবে, আর রামকে একটা আর্য পুরুষ হিসাবে কল্পনা করুন। তাহলে আর্য পুরুষ অনার্যদের এলাকা দখল করছে, মানে জমি দখল। সহজ কথা, জমি দখল। এই প্রথম রাম জমি দখল করতে করতে গেল।
কোথাও বন্ধুত্ব করে, সুগ্রীবের সাথে বন্ধুত্ব করলো বালিকে হত্যা করে। সবই যুদ্ধের ট্যাকটিক্স। এই যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেন বন্ধুত্ব করছে না কারোর সাথে। এই যে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইন, এটা তো যুদ্ধ না, ইসরায়েল একচেটিয়া আক্রমণ করছে। ইসরায়েল আমেরিকার সাথে বন্ধুত্ব করছে না। তাহলে এই যে আজকে যেটা আপনি ঘটতে দেখছেন, এইটাই তো 100 বছর আগে, 500 বছর আগে, 1000 বছর আগে, 2000 বছর আগে, 5000 বছর আগে তো একই ঘটতো। তখন টার্গেট ছিল জমি, এখন টার্গেট সম্পত্তি। এখন আমাদের ব্যাংক দখল করতে হবে, আমাদের বিমা দখল করতে হবে। তার জন্য আমেরিকান বিমা কোম্পানিকে ঢুকতে দিতে হবে, আমেরিকান ব্যাংককে ঢুকতে দিতে হবে। তখন তো ব্যাংক বিমা ছিল না, তখন টার্গেট ছিল জমি। তাহলে প্রথম রাম জমি দখল করতে করতে গেল, কিন্তু সেই জমি কি? সেই জমি জঙ্গলাকীর্ণ। আপনি যে বিষয়টা এখন বললেন যে এখন ব্যাংক টার্গেট করতে হবে, এটা কারা টার্গেট করছে? রামেরা, মানে পুঁজি পুঁজি পুঁজি, ক্যাপিটাল ক্যাপিটাল, রাজত্ব, আমেরিকান রাজত্ব, আমেরিকান শক্তি, ডোনাল্ড ট্রাম্প সে টার্গেট করছে। অর্থাৎ রাজা টার্গেট করছে। তখন রাজা ছিল, এখন রাষ্ট্রপতি, তাই তো? এবার দেখুন, প্রথম রাম জমি দখল করতে গেল, দ্বিতীয় রাম পরশুরাম সে জঙ্গল সাফ করতে করতে গেল। তার হাতে কিন্তু তীর ধনুক নেই, তার হাতে কুঠার। সে জঙ্গল সাফ করতে করতে গেল। তৃতীয় রাম বলরাম, সে কিন্তু লাঙল হাতে করে সেই জমিতে নামলো, মানে চাষ শুরু হচ্ছে। আসলে এই গোটা রামায়ণ সেটা হচ্ছে ভারতবর্ষের কৃষি সভ্যতার বিকাশের ইতিহাস। এ মূর্খরাই চোখে দেখবে না। এ মূর্খরা রামরাজ্য কি ছিল? রামরাজ্যে কি পাওয়া যায়? রামরাজ্যে ক্ষুধা ছিল না, দারিদ্র ছিল না, কোথায় প্রমাণ আছে? বিনা চিকিৎসায় মানুষ মরতো না, কোথায় প্রমাণ আছে? এটা মহান রাজা সাজিয়ে দিলাম একজনকে। আরে ভাই, বিজ্ঞান এগোয়নি, যক্ষা হলে লোকে মরবে, এ তো 500 বছর আগের সত্য, আর ওটা তো 7000 বছর আগে। তখন তো পেট খারাপ হলেও মরতো। এইসব গালগপ্প কথার কি মানে আছে আপনি বলুন? আসল কথাটা হচ্ছে আপনাকে সমাজ সভ্যতার অগ্রগতির ইতিহাস বুঝতে হবে। সেই ইতিহাস যদি আপনি না বোঝেন, তাহলে আপনি এদের তৈরি করা যে কল্পনা, দেখবেন হঠাৎ একটা লোকের ইচ্ছে হলো হনুমান সাজলো, সে হনুমান সেজে ঘুরে বেড়াচ্ছে, হনুমান জয়ন্তী, এরকম নতুন কালচার। হনুমান চালিসা পড়া শুরু হলো। আপনি সন্তোষী মাতা বলে একটা দেবীর নাম শুনেছেন, আপনার মাকে জিজ্ঞেস করবেন তো তার ইয়ং বয়সে শুনেছে কিনা, শোনেনি। হঠাৎ কি একটা ফিল্ম বানালো, জয় সন্তোষী মাতা, তারপর থেকে সন্তোষী মাতা দেবী হয়ে গেল। শুক্রবার শুক্রবার আমাদের ঘরের মেয়েরা সন্তোষী মাতার পুজো আর উপোস করা শুরু করলো। কিন্তু দেবতার জন্ম দেওয়া হয়, দেবতার তো জন্ম দেওয়া হয়। দেবতার জন্ম দিচ্ছে, যাদের ভালো লাগছে দেবতার জন্ম দিতে দিচ্ছে, আমি কি করব? প্রসাদ দিলে খাবো, ফেলে দেবো না, এ ব্যাপারে শিওর। যে এই যে বিষয়টা আপনি বললেন যে হনুমান জয়ন্তীতে কেউ হনুমান সেজে ঘুরে বেড়াচ্ছে, বারংবারই দেখা যায় যে রামনবমীর সময় বা হনুমান জয়ন্তীর সময় বারংবার যেটা দেখা যায়, বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বেশ শক্তি প্রদর্শন করেন। কখনো লাঠি সোটা নিয়ে তিনি বেরিয়ে পড়ছেন, কখনো আবার তিনি দেখা যাচ্ছে তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়ছেন, কখনো আবার তিনি কাস্তে হাতুড়ি সব নিয়ে বেরিয়ে পড়ছেন, ভীম গদা নিয়ে বেরিয়ে পড়ছেন, যা তিনি শক্তি প্রদর্শন করছেন। এবার তিনি বিয়ের ময়দানে বিয়ে করেছেন, কি মনে হয় এবার শক্তি প্রদর্শনটা কোথাও গিয়ে কমবে, বা এবার কি নারীদের সম্মানে কথাবার্তা ভাববেন? উনি যে বিষয়টা বারংবার বলতেন, নারীদের প্রসাদ নিয়ে উনি কথাবার্তা বলতেন, এবার কি সেই বিষয়গুলো ওনার কমবে? কি মনে করেন আপনি? দিলীপ ঘোষের রাজনীতির সঙ্গে আমার বিরোধ আছে, কিন্তু দিলীপ ঘোষ ব্যক্তিগতভাবে আমার বন্ধু। আমি তার এই নতুন জীবনকে শুভেচ্ছা জানাচ্ছি। তার নতুন জীবন সুখের হোক, তিনি শান্তিতে থাকুন ব্যক্তিগত জীবনে, এটা প্রত্যাশা করব। রাজনীতিতে তিনি যে রাজনীতি বিশ্বাস করেন, সেই রাজনৈতিক কার্যক্রমকে কোন স্টাইলে প্রদর্শন করবেন, সেক্ষেত্রে দিলীপবাবুর নিজস্ব স্টাইল হচ্ছে তিনি কখনো গদা হাতে বেরোবেন, কখনো তলোয়ার হাতে বেরোবেন, কখনো তীর্ধনুক হাতে বেরোবেন, কখনো মাথায় শিরস্ত্রাণ পরবেন, কখনো মাথায় পাগড়ি বাঁধবেন, আবার কখনো গলায় একটা গামছা ঝোলাবেন। আসলে তো সবগুলোই সাজ। এখন মুশকিল কি জানেন তো, এই সাজ ব্যাপারটা এসেছে কিসের থেকে?
প্রথম যারা সাজতো তাদের লোকে কি বলতো, সং। ছোটবেলায় বাড়িতে আসতো না সঙের মেলা, এখন ওই চড়ক মেলার আগে আসে না কেউ শিব সেজে এসে হাত বাড়ায়, গ্রামাঞ্চলে তো এখনো আছে। এখন সং যদি কেউ সাজতে চায় তাহলে আপনি কি করবেন? কিছু করার নেই, আপনাকে খালি বুঝতে হবে যে ওটা সং, ওটা হনুমান না, ওটা সং, ওটা রাম না। আর আপনি যদি এটা বুঝতে ভুল করে ভাবেন যে ওটাই আসলে রাম, তাহলে হয়ে গেল। এবার একটু বামেদের সদ্য ব্রিগেড হয়েছে সেই বিষয় নিয়ে আসি, যেখানে দেখা গেল বামেদের ব্রিগেডে নিরাপদ সর্দার তিনি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললেন, তিনি বিষয় লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তিনি ফোকাস করলেন। লক্ষ্মীর ভাণ্ডারটাকে নিয়ে তিনি কখনো একেবারে বিরোধিতা করলেন না, তিনি তার সপক্ষেই রইলেন। তাহলে কি বামেরাও লক্ষ্মীর ভাণ্ডারকে পছন্দ করে বা বামেরাও লক্ষ্মীর ভাণ্ডারের পাশে আছে? কে চালু করেছে এসব? মমতা নাকি? প্রথম বৃদ্ধ ভাতা, প্রথম বিধবা ভাতা কে চালু করেছে? বামেরা তো। এগুলো তো তার সম্প্রসারিত রূপ। এই যে সরকারের ক্ষমতা থেকে সাধারণ মানুষকে কিছুটা রিলিফ দাও, এটাই তো বামপন্থী রাজনীতি, তো বামপন্থা। এই রাজনীতিটাই তো বামপন্থা। বামেরা বেকার ভাতা দেয়নি, আমরাই তো দিয়েছি। তাতে কোনো বেকারের জীবন চলেছে না। কিন্তু তুমি বেকারত্ব, সরকারের দায়িত্ব তোমায় কাজ দেওয়া, দিতে পারছে না। সরকার তোমার বেকারত্বকে স্বীকৃতি দিচ্ছে। এই যে স্বীকৃতি, এর জন্য বেকার ভাতা চালু করা হয়েছিল। একই রকমভাবে বিধবা ভাতা চালু হয়েছিল, প্রতিবন্ধী ভাতা চালু হয়েছিল, বার্ধক্য ভাতা চালু হয়েছিল, সব বাম আমলে চালু হয়েছিল। এইটাকে আরো এগিয়ে নিয়ে যান, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার। নিরাপদ কি বলেছে? ঠিক বলেছে একদম, যে সমস্ত মহিলারা যাদের পাওয়ার কথা তারা এই তালিকায় আসুক, তারা পাক। এখন কি দেখছি, মানে আমায় মার্জনা করবেন, আমি বলতে খারাপ লাগছে, আমাদেরই পাড়ার, যিনি সাধারণভাবে পাড়ার রাস্তায় বেরোলেও গলায় একটা দুভরি সোনার হার থাকে, তৃণমূল কর্মীরই আত্মীয়া, তাকে আমি দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়াতে। কেন দাঁড়াবেন? আমার বাড়িতে যে মেয়ে ভদ্রমহিলা বাসন মাজেন, যে ভদ্রমহিলা কাপড় কাচেন, তিনি দাঁড়ান, তিনি পান, আমার কোনো আপত্তি নেই। নিরাপদও তাই বলেছে, যে মহিলারা পাচ্ছেন না তাদের ভিতর যাদের পাওয়া উচিত তারা সকলে যাতে পান তার ব্যবস্থা করা হোক। ঠিকই তো, এটাই তো বামেদের দাবি। এখন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করেছেন, ঠিকই তো, কিন্তু মমতা ব্যানার্জি এটা বলুন যে যেমন বামেরা বেকার ভাতা চালু করেছিল, যেমন বামেরা বিধবা ভাতা চালু করেছিল, যেমন বামেরা বার্ধক্য ভাতা চালু করেছিল, যেমন বামেরা প্রতিবন্ধী ভাতা চালু করেছিল, যেমন বামেরা কলেজ স্তর পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করেছিল, তেমন আমিও লক্ষ্মীর ভাণ্ডার চালু করলাম। তা তো বলছেন না, যেন উনি প্রথম এলেন, যিনি মা ফ্লাইওভার বানিয়েছেন, যিনি ইকো পার্ক বানিয়েছেন, কোন দিন না বলে বসে মনুমেন্ট বানিয়েছেন। আমার খুব ভয় লাগে জানেন তো, মমতা ব্যানার্জি যদি বলে মনুমেন্টও আমি বানিয়েছি। এই যে ব্রিগেডে দেখা গেল যে অনেক লোকের ভিড় এবং উড়লো লাল পতাকা, কি মনে করেন এবার ভোট বাক্সে লাল ঝান্ডার যে ইমেজটা দেখা গেল ব্রিগেডে, এবার কি সেটা একটু প্রভাব দেখা যাবে? প্রথম কথা হচ্ছে, আমরা ভোটের জ্যোতিষী না। আমরা মনে করি নির্বাচন সবচাইতে বড় রাজনৈতিক লড়াই, কিন্তু অন্য দলগুলো সেই লড়াইটা লড়ে নির্বাচনের 6 মাস আগে, কেউ 1 বছর আগে, আর আমরা সেই লড়াইটা জুড়ি গোটা জীবন ধরে। আপনার মনে থাকা উচিত 2021 সালে করোনা চলছিল, বিধানসভা ভোটের ফল বেরোলো, আমরা 0 হলাম। 3টের মধ্যে সব ফলাফল প্রকাশ হয়ে গেছে, তৃণমূলের 1 রাউন্ড সবুজ আবিরে মিছিল হয়ে গেছে। 4টে থেকেই দেখা গেল বামেদের রেড ভলেন্টিয়াররা অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। এইটা বাম। ঠিক, নির্বাচনের সাফল্য আমরা চাই, 2026-এও চাইব,
এবং আশা করব মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তৃণমূলকে যেমন চিনেছেন, বিজেপিকে যেমন চিনেছেন, তাতে তারা বুঝবেন যে মানুষের কথা বামেরাই বলে এবং তার ছাপ ভোট বাক্সে পড়বে, এটা আশা করব। কিন্তু এই জ্যোতিষ বাক্য দিতে পারবো না, হ্যাঁ পড়বেই, কারণ আমরা রাজনীতির জ্যোতিষী না, আমরা ওই পাখি নিয়ে ধর্মতলায় বসি না, লোককে দিয়ে কাগজ তোলাই না। আমরা বলছি যদি 2026-এ ভোট ভালো হোক মন্দ হোক যাই হোক, আমরা রাস্তাতেই থাকব, মানুষের দাবি নিয়েই থাকব, মানুষের সাথেই থাকব, বামপন্থার সাথেই থাকব। ব্রিগেডের ময়দানে যে যুব নেত্রী, যুব মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে দেখা গেল না বক্তৃতার ময়দানে, তাহলে কি বামেদের অন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে? একদমই নাই মা। প্রথম কথা হচ্ছে, ব্রিগেডের মিটিংটা ডেকেছিল সিআইটিইউ, এআইকেএস, ক্ষেত মজুরদের সংগঠন, বস্তি উন্নয়ন সমিতি। যুব ফেডারেশন ডাকেনি, মীনাক্ষী যুব ফেডারেশনের সেক্রেটারি। সিআইটিউর বক্তা ছিল অনাদি সাহু, এআইকেএস এর বক্তা ছিল অমল হালদার, ক্ষেত মজুরদের বক্তা ছিল নিরাপদ সর্দার এবং বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির বক্তা ছিল সুখরঞ্জন দে। যে সংগঠনগুলো ডেকেছে সে সংগঠনগুলোর বক্তা ছিল, যেমন এর আগের ব্রিগেড ইনসাফ ব্রিগেড ডেকেছিল ডিওয়াইএফআই, মীনাক্ষী বক্তা ছিল, ধ্রুব প্রেসিডেন্ট ছিল, হিমগ্নরাজ ভট্টাচার্য ডিওএফআই অল ইন্ডিয়া সেক্রেটারি বক্তা ছিল, এসএফআই সেক্রেটারি সৃজন বক্তা ছিল। এটা ডিপেন্ড করে হচ্ছে কে ডাকছে। কালকে যদি মহিলা সমিতি একটা ব্রিগেড ডাকে, সেখানে কি আর অনাদি সাহু বক্তা হবে? নিশ্চয়ই হবে না। ফলে কোন সংগঠন ডাকছে, সেই সংগঠন যারা করে তারা বক্তা হয়েছে, স্বাভাবিক তো এটাই। এর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব, মীনাক্ষী বক্তা না হওয়া, এসব কষ্টকল্পনা। আচ্ছা, আমার সর্বশেষ প্রশ্ন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার ময়দান যখনই বক্তৃতা দিতে ওঠেন যে কোনো জায়গায়, তিনি বলেন যে সরকারি চাকরি করে কি হবে। বারংবার বলেছেন সরকারি চাকরির অনেকগুলো প্রসেস আছে, সেটাকে উত্তীর্ণ করতে অনেক সময় লাগে, তার আগে বরং আপনি চপ শিল্প করুন, চা শিল্প করুন। তাহলে এই বামেদের যুগের যখন অবসান হয়, যখন তৃণমূল ক্ষমতায় আসে, তার আগে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটি সংবাদ মাধ্যমে তিনি ইন্টারভিউ সময় একটা কথা বলেছিলেন যে খুব ভয় হয় তরুণ সমাজকে নিয়ে, যারা শিক্ষিত তাদের কি হবে। আপনি কি মনে করেন এবার কি শিক্ষিত বেকাররা খালি চা আর চপেই আটকে থাকবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা বিনম্র অনুরোধ, হাত জোর করে তিনি প্রথমেই নির্দেশটা তার ভাইপোকে দিন, লিপস অ্যান্ড ডাউনস বন্ধ করে সেখানে একটি চা এবং চপের দোকান খোলা হোক। আপনি আচরি ধর্ম পরের শেখাও। তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে বলুন, জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাকে তো এখন বোধহয় ওই কি একটা ওই শিক্ষার কিছু একটা চেয়ারম্যান করা হয়েছে, সেখান থেকে অবসর নিয়ে একটি চায়ের দোকান খুলতে। আপনি আচরি ধর্ম পরের শেখাও। তৃণমূলের সমস্ত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা চপের দোকান খুলুক। আমি কথা দিচ্ছি, বরানগরের চেয়ারম্যান যেদিন খুলবেন আমি সেই দিন চপ কিনবো সে দোকান থেকে। আসলে মুখ্যমন্ত্রী কাজ দেবেন না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের রাজ্যে সরকারি চাকরি করতেন এমন 6 লক্ষ মানুষ রিটায়ার করেছেন। মৃত্যু বাদ দিলাম, চাকরি করতে করতে কর্মরত অবস্থা অনেকে মারাও গেছেন। 6 লক্ষ শুধু রিটায়ার করেছে। এই 6 লক্ষ শূন্যপদ উনি কালকেই পূরণ করতে পারেন। কি বাধা? কিসের অনেক প্রসেস? কি প্রসেস? হেলথ ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্টে একটা ফাইল পাঠাবে, আমার এই স্টাফ স্ট্রেংথ ছিল, এখন এই স্টাফ স্ট্রেংথ আছে, আমার মিনিমাম এই পর্যন্ত স্টাফ দরকার, এদের অ্যাপয়েন্টমেন্টের জন্য নির্দেশিকা জারি করতে চাই। ফিনান্স সেটা দেখবে, অনুমোদন করবে, ডিপার্টমেন্টে আসবে, ডিপার্টমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট দেবে, মানুষ অ্যাপ্লিকেশন করবে, পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, চাকরি পাবে। এই তো, অনেক সময় কেন লাগবে?
মমতা ব্যানার্জি তো ফাটাফাট কাজ করেন, স্যাট। আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছেন ফটাফট স্যাট। সরকার আসা 3 মাসের মধ্যে বললেন 5 বছরের কাজ করে দিয়েছি, 5 বছরে বললেন 50 বছরের কাজ করে দিয়েছি। এখন তো মমতা ব্যানার্জির কোনো কাজ নেই, রিটায়ার করুন। তো 50 বছরের কাজ করে দিয়েছেন, রিটায়ার করুন, ঘরে বসে থাকুন, কাজ তো নেই করুন। কিন্তু পশ্চিমবাংলার মানুষ, আপনি একটা সরকারি দপ্তর দেখান, একটা, গোটা পশ্চিমবাংলা ঘুরে একটা রাজ্য সরকারি দপ্তর, একটা কেন্দ্রীয় সরকারি দপ্তর দেখান যেখানে 2010 সালে যত লোক কাজ করতো আজকে তার থেকে একটা বেশি লোক কাজ করে। একটা ব্যাংক দেখান, একটা ইন্স্যুরেন্স কোম্পানি দেখান, একটা পোস্ট অফিস দেখান, একটা দেখান, গোটা ভারতবর্ষে একটা দেখান। 2010 সালে যত লোক কাজ করতো বা ভারতবর্ষের ক্ষেত্রে 2013 সালে যত লোক কাজ করতো আজকে তার থেকে একটা বেশি লোক কাজ করে। কোথাও দেখাতে পারবেন না। কাজ নেই না, কাজ দেবে না। কেন দেবে না? কারণ সরকার আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছে। কার নির্দেশে? আমেরিকার নির্দেশে, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশে, IMF এর নির্দেশে সরকার আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সরকার নিজেকে গুটিয়ে নিলে আপনি কি করবেন? আপনি কাজের জন্য হন্য হয়ে ঘুরবেন আর মমতা ব্যানার্জি আপনাকে বলবে চপ ভাজুন। তার মানে চপই এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে বেকারদের? না, চপ যদি সবাই ভাজে কিনবে কে? কিনবে কাকে? তাহলে এই রাজ্যের ভরসাটা কি বামেরা কি মনে করে? আমরা এখনো মনে করি, অতীতেও মনে করেছি, রাজ্যের ভরসা একটাই, যে প্রচলিত ব্যবস্থার মধ্যে আমরা আছি এই ব্যবস্থার পরিবর্তন। যতক্ষণ সেই পরিবর্তন না ঘটাতে পারছি ততক্ষণ এই ব্যবস্থার ভেতরে যেটুকু সুযোগ মানুষের জন্য করে দেওয়া যায় সেটা করে যাওয়া। যা কেরালার সরকার করে দেখিয়েছে, এই মুহূর্তে ভারতবর্ষের ভিতর শিক্ষায় এবং স্বাস্থ্যে 1 নম্বর র্যাঙ্কের সরকারের নাম কেরালা। তাহলে করা যায়, এই ব্যবস্থার ভেতরও যতটুকু করা যায়। যেমন আপনি জানেন, বামফ্রন্ট সরকার থাকতে আমরা ধান উৎপাদনে প্রথম হয়েছিলাম, এখন আমরা ধান উৎপাদনে 3য় বা 4র্থ হওয়ার জন্য লড়ি। 1 হয়ে গেছে তেলেঙ্গানা, একটা ছোট্ট রাজ্য অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে, সেটা এখন 1 নম্বর। 2 নম্বর পাঞ্জাব, যাদের গম বিখ্যাত ছিল তারা আমাদের থেকে বেশি ধান বানাচ্ছে। 3 আর 4 হওয়ার জন্য উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলা মারামারি করে। আমরা ছিলাম প্রথম, বরাবর প্রথম। হেক্টর পিছু সবজি উৎপাদনে আমরা ছিলাম প্রথম, এখন ভোবা। আলু উৎপাদনে আমরা ছিলাম 2য়, এখন ভোবা। ফলে যে ব্যবস্থা আছে তার ভেতরও মানুষের জন্য যতটুকু করা যায়, একটা সরকার যদি সেটুকুও না করে তাহলে জনগণের উচিত সেই সরকারটাকে ভোঁভা করে দেওয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বুঝতেই পারছেন একদম যে বাম নেতা তন্ময় ভট্টাচার্য যেটা বোঝাতে চাইলেন যে এই রাজ্যে চাকরি এখন নেই এবং একেবারে কর্মসংস্থানের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই আদপে হচ্ছে না। তবে বামেরা শুধু ভোট বাক্সের জন্য খাটে না, বামেরা সারা জীবন মানুষের পাশে ছিল, আজকে এবং থাকবে, সেই কথাটাই তিনি তুলে ধরলেন। এখন হোক আওয়াজ সঙ্গে মৌমিতা এই পর্যন্তই। আপনারা বরাবর যেমন নজর রাখেন নিউজ UNI তেমন নজর রাখুন। নমস্কার। आप देख रहे हैं न्यूज UNI।